বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ না, ভালো তাই কেমনে। আচ্ছা লেখো বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ দ্রুত লেখো। বাক্য, একটা জিনিস খেয়াল করো, বাক্যের ভিতরে একটা জিনিস খেয়াল রাখে, উদ্দেশ্য আর বিধেয়। কি আছে? উদ্দেশ্য আর একটা বিধেয়। এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। এই ছোট ছোট প্রশ্ন ধরে, যেমন বিশেষ পরীক্ষা ধরেছিল। উদ্দেশ্য জিনিসটা কি? একটা বাক্য দিবে। কি দিবে? একটা বাক্য। আমি একটা বাক্য লিখলাম, আমি তোমাকে মিস করি। আমি তোমাকে, এই একটা বাক্য। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমি। এই আমিটা হলো এই বাক্যের উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে একটা বাক্যের মধ্যে সাবজেক্টটা কি? উদ্দেশ্য। ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলবে সবই কি? তার মানে এই বাক্য এখান থেকে এই পর্যন্ত কি? এইটুকু বলা হয় বিধেয়। এক কথা চোরামি বুদ্ধি। একটা বাক্যের মধ্যে সাবজেক্টটা হলো কি? একটা বাক্যের সাবজেক্ট হলো উদ্দেশ্য, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সবই কি? বিধেয়। ক্লিয়ার সবাই? আর উদ্দেশ্য বিধেয় চিনলাম। এখন আমরা শিখবো একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। তবে প্রথমে যারা 10 থেকে 20তম গ্রেডের যদি কোনো চাকরি পরীক্ষা দাও, তাহলে পরীক্ষা আসবে কিভাবে জানো? বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক আলোচনা করো। 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাটা প্রশ্ন আসবে, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক। এই ছোট্ট প্রশ্নটা অনেক পরীক্ষায় ধরে, যে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। প্রশ্নটা কি লিখবা, এটা যা 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা দিবা, তাদের লেকচার শিটের ভিতরে প্রশ্নটা সংজ্ঞা দেয়া আছে, তোমাদের লেখার দরকার নাই। যে যথাবিন্যস্ত পদসমষ্টি দ্বারা যদি বক্তার মনোভাব সম্পূর্ণভাবে ব্যক্ত করা যায়, তবে তাকে কি বাক্য বলে। সংজ্ঞাটা হাইলাইটসের ভিতরে লেখা আছে, অথবা ব্যাকরণ বইও দেয়া আছে। সুন্দর মতো বাক্যের সংজ্ঞাটা লিখবা, যে যথাবিন্যস্ত পদসমষ্টি দ্বারা যদি বক্তার মনোভাব সম্পূর্ণভাবে ব্যক্ত করা যায়, তবে তাকে কি বলে? বাক্য বলে। এই সংজ্ঞাটা লেখার পরে একটি সার্থক বাক্য লিখবে। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। সেই গুণ 3টা কি কি দেখো। 1 নম্বর হলো আকাঙ্ক্ষা, সরেয়া কয়কারকা উমো আর খিও। এই বানানগুলো যেন ভুল না যায়। আকাঙ্ক্ষা বানানটা ও এবং খিও, এটা পরীক্ষায় বানানটাও আসে। ওরে বেটা, যেভাবে চা পানি দিতেছো মনে হয় যেন নদ মাইয়ে দেখতে আসি কার বাড়িতে। এইরকম ট্রেরে নিয়ে আসছো, ট্রেতে চা নিয়ে আসছো, আমি কি মাইয়া দেখতে আসছি? লিখছে ওটা আওয়ামী লীগে দিত, এই সময় আনকে দেন, ওইটাই মনে পড়ে। প্রথম প্রেম করলে তাকে ভোলা যায় না। প্রথম যে বানানটা লেখতা ওরে বলতে পারবা না। যেমন এই গরু বানান যে এটা লিখছো, এখন আমি যতই তোমার গরু বানান এভাবে লিখি, তুমি জীবনে ভুলতে পারবে না। তুমি এইটারই তোমার মনে পড়বে গরু বানানে লিখতে গেলে। তুমি জীবনে যতগুলা প্রেম করো, যত বিয়ে করো, প্রথম প্রেম জীবনে ভুলতে পারবা না, বুঝছেন? প্রথম প্রেম জীবনে ভুলতে পারবা না, এটা হলো আসল কথা। ওকে, তাহলে এখানে আকাঙ্ক্ষা বানান সরা ওমো থেকে আকাঙ্ক্ষা। এখানে আকাঙ্ক্ষার সংজ্ঞা যারা দেয়া আছে, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছে, লেখার দরকার নাই। বাক্য দেখো পিডিএফ এ দেয়া আছে। অর্থাৎ বাক্যের মধ্যে একটি পদের পর আরেকটি পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। যেমন তোমার পরীক্ষা দিয়ে একটা বাক্য, এগুলো সাধারণত আসে না, দিয়ে দেবে সূর্য উঠলে ডট ডট। সূর্য উঠলে ডট ডট, সূর্য উঠলে কি?
এই যে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগছে, এটাই কি খাদিজা একটা কয় জি স্যার, তুমি সবকিছু জি স্যার, কয়টা প্রেম যে করছো জীবনে আল্লাহ জানে, তাই না? তবে শোনো, প্রেম করার মজার একটা বয়স আছে। বয়সটা কখন জানো? অষ্টম নবম শ্রেণী। ওই সময় প্রেমের একটা মজা ছিল অন্যরকম। হ্যাঁ, ওই সময় তো প্রেম হইতো মানে দেখা দেখি, চোখাচোখি, দূর থেকে কাউকে ভালো লাগাটা, তাই না? ওইটা সবচেয়ে রোমান্টিক মোডে ছিল। তুমি প্রেম করছো? ওরে বেটা, জি স্যার, তোরে বেটা আমি ভালো মনে করছিলাম, হুজুর মানুষ, তুই এই ব্যবসা করতে পারছো? ও হুজুর মন থাকবে না, কারণ হুজুররা প্রেম বেশি করে। ওরে খাইছে, এটা তুই এই কাজে পা দিছস। তাহলে যেমন সূর্য উঠে ডট ডট, আকাঙ্ক্ষা। 2 নম্বরে কি? আসক্তি। সরেয়া দন্তচ্ছয় তয় তয় রসিকে, আসক্তি। লেখো আসক্তি, দ্রুত দ্রুত দ্রুত। আকাঙ্ক্ষা, আসক্তি। আসক্তির সংজ্ঞাটা কি মনে আছে? তবে লিখে রাখবে, এখানে সংজ্ঞা লিখতে পারে। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, লেখো। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, লিখে রাখো, তাকে আকাঙ্ক্ষা বলে। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, বাক্যে এক পদের পর আরেক পদ কি শোনার যে ইচ্ছা, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা। লিখছো? এবার লিখবো কি? 2 নম্বর কি? আসক্তি। আসক্তিটা কি? মানে সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়? আসক্তি। বইয়ের সংজ্ঞায় বইয়ে দেয়া আছে, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম কি? আসক্তি। সুশৃঙ্খল পদবিন্যাসের নাম কি? আসক্তি। ঠিক আছে, এটা মানে সহজভাবে কি লেখা যায়? না না, এটা যদি তুমি রিটেন পরীক্ষায় লেখো তাহলে কি লিখবা? বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হলো আসক্তি। বাক্যকে এরা সহজ ভাষায় লিখতে পারে, বাক্যকে সুশৃঙ্খল ভাবে সাজানোর পদ্ধতিকে বলে আসক্তি। লেখো, বাক্যকে সুশৃঙ্খল ভাবে, বাক্যকে সুশৃঙ্খল ভাবে সাজানোকে বলে কি? আসক্তি। শর্টকাট লাগবে, ওই কঠিন বাক্য পরীক্ষা মনে থাকবে না। বাক্যকে সুশৃঙ্খল ভাবে সাজানোকে বলা হয় আসক্তি। দ্রুত লেখো, বাক্যকে সুশৃঙ্খল ভাবে সাজানোকে কি বলে? আসক্তি। বাক্যকে সুশৃঙ্খল ভাবে সাজানোকে বলে আসক্তি। ক্লিয়ার? তোমার মানে সুন্দর মতো সাজাইতে হবে, না সাজালে ভেজাল। যেমন এরকম লিখে লিখবা, যেমন দিব আমি, দিব আমি পারি সাগর। এটা কি হইলো কিছু? দিব আমি পারি সাগর, উল্টা পাল্টা লিখছি না? এটা একটা আসক্তিহীন বাক্য। এটা কি বাক্য? এটা একটা আসক্তি, ওরে বেবি, আসক্তিহীন। সরেয়া দন্তস্ব তয় রসিকা, এটা একটা আসক্তিহীন বাক্য। এটা কি বাক্য? এটি আসক্তিহীন বাক্য। বাক্যটা এবার সুন্দর মতো কি হয়? এটা আমি সাগর পাড়ি দিব। পরীক্ষার হলে উল্টা পাল্টা লিখে দিলে হয়ে গেল রিটেন পরীক্ষায়। আর প্রিলি পরীক্ষায় আসবে এরকম একটা উল্টা পাল্টা বাক্য দিয়ে দিবে, বলবে এই বাক্যটি কি রক্ষিত হয়নি? আসক্তি রক্ষিত হয়নি, অথবা এই বাক্যটার ভিতরে আসক্তির ঘাটতি আছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, অষ্টম নবম শ্রেণীর সেই রকম লাইফটা ছিল, তাই না? এটা সত্য কথা। আমার একটা মানে বান্ধবী স্কুল জীবনের, ওর দীর্ঘ 22 বছর পর ওর সাথে দেখা। ও আগামীকাল আসবে আমার অফিসে। ও বলছে যে মানে বন্ধু, তোমার অফিসে আমি কালকে আসবো বিকেল। আমি কি তুমি আসো? দীর্ঘ 22 বছর পর
তোমার তো মেয়েদেরই ভালো লাগবে সবসময়, তোমার ভালো লাগে না কোনটা? তুমি এত মেয়ে আসক্ত কেন? ওর সবকিছুতেই ভালো লাগে খালি, ওর আকাঙ্ক্ষা বেশি। হ্যাঁ, ওর হলে আকাঙ্ক্ষা বেশি। ওর প্রচুর পরিমাণে আকাঙ্ক্ষা। এত আকাঙ্ক্ষা কেন? তাহলে এই যে গেল আসক্তি, গেল উল্টা পাল্টা সাজানো, এটাই কি আসক্তিহীন বাক্য। এবারে এই আসক্তি বানানটা ভুল করবা না, এটা সরেয়া তয় ত, এই ও এর মতো দেখতে না, এর ভিতরে মূলত ত প্লাস কি ও এর মতো, মূলত ভিতরে ত এর মতো আর কি। ক্লিয়ার? ওকে ওকে। আচ্ছা, এরপরে দেখো আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটা কি যোগ্যতা। সবারই একটা যোগ্যতা থাকা উচিত, তাই না? যোগ্যতা, যোগ্যতা আছে না? মোশাররফ করিমের নাটক দেখছো? ক্লিপস দেয়, বাবা কি যেন আমাকে একটা বিয়ে করাই দেন, তাই না? একটা বিয়ে করাই দেন আমার, না তো আমি খারাপ হয়ে যাব। ঠিক আছে না? একটা জোর করে হলো বা আমাকে একটা বিয়ে করাই দেন, তো আমি নষ্ট হয়ে যাব। আমাকে জোর করে হলো একটা বিয়ে করাই দেন। তাহলে যোগ্যতাটা কি? বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। লেখো, বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। দ্রুত লেখো, বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? যোগ্যতা। দেখেছেন? বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। যেমন যোগ্যতা, একটা উদাহরণ দিতে হবে। লেখো এরকম, যেমন কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, আর মেঘমুক্ত মাঠ। এই বাক্যটা কি নাই? এই বাক্যটি, এটা যোগ্যতাহীন বাক্য। ব্র্যাকেটে কি লিখবা? ব্র্যাকেটে লিখবা এটা হলো যোগ্যতাহীন বাক্য। এটা কি বাক্য? হ্যাঁ, এটা যোগ্যতা নাই বাক্যটার, এই বাক্যটার যোগ্যতাই নেই। না, এটা হবে কেন? বাক্যটা তো ঠিক আছে, এটা আসক্তি হবে কেন? উল্টা পাল্টাই দিছি আমি। আমার কথা শোনো, আকাঙ্ক্ষা আসক্তিটা কি ছিল? উল্টা পাল্টা থাকে, উল্টা পাল্টা আছে। সাবজেক্ট অবজেক্ট বা ঠিকই তো আছে। হ্যাঁ, ঠিক থাকে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওখানে দেয়া থাকবে ভালোবাসি তোমাকে আমি, এর উল্টা পাল্টা দেয়া থাকবে, ওটাই আসক্তি। ওর ভিতরে আসক্তি নাই। আর এটা তো কর্দমাক্ত আকাশ আর মেয়ে, বাক্যটা তো শুদ্ধ, এই বাক্যটা শুদ্ধ, কিন্তু অশুদ্ধ হইল কেন? এর যোগ্যতাই নাই। কারণ আকাশ কর্দমাক্ত হতে পারে না। আকাশ কি, অর্থাৎ এই যোগ্যতা মানে কি? বাক্যটা মিথ্যা, যেটা কখনো সত্য হবে না। এটাকে সত্য, কিন্তু আমি বললাম কি যে দিব আমি সাগর পানি, কথাটা তো সত্য। শোনো, আসক্তিতে বাক্য তো সত্য থাকে, অর্থ বোঝা যায়, অর্থ বোঝা যাবে, কিন্তু বাক্য ঠিক হবে না। এখানে অর্থ বুঝছো, কিন্তু অর্থ হইলেই না, এর যোগ্যতাই নাই। অর্থ যেটা মিথ্যা, কখনো হবেই না। হাতি আকাশে ওড়ে, গরু আকাশে ওড়ে, এরকম। হাতি আকাশে, আরেকটা লাগছে পাখি আকাশে, ব্যাপারটা ওটা তো ঠিকই আছে। ওইটা লাগছে বউ আকাশে ওড়ে, যেটা কখনো হবে না, এরকম। এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। আর তুমি যদি পরীক্ষা যে প্লেন আকাশে ওড়ে, ওটা তো সত্য বাক্য, তো ওটা গেলে হবে। লেখো, আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, এই বাক্যটার যোগ্যতা নাই। সূর্য পশ্চিম দিকে ওঠে, যেটা মিথ্যা, ওটাই। আর একজন স্যার গরু মানুষ খায়, ও একটা বাক্য লাগছে, কি লিখছে? এটা বলে যোগ্যতাহীন বাক্য। গরু মানুষ, এটা কি যোগ্যতাহীন? এটা ঠিক আছে না? এটা ঠিক আছে? বলছে কি
গরু মানুষ খায়। গরুটা কি করে? গরু মানুষ খায়। গরু কি কোনোদিন মানুষ খায়? খায় না। এটা এই বাক্যটা কি নেই? কোন যোগ্যতা নেই। এই বাক্যটা কি নাই? কোন যোগ্যতা নাই। মনে থাকবে? ওকে, তাহলে পরীক্ষা যদি 10 থেকে 20তম গেট পরীক্ষা আসে, হ্যাঁ বাঘ আকাশে ওরে এরকম গট, অর্থাৎ যেটা কি সত্য হবে না। তাহলে আমরা সার্থক বাক্যের 3টি গুণ থাকা অবশ্য বুঝে গেছি। একটা বাক্য বিভিন্ন কারণে তার যোগ্যতা হারাতে পারে। দেখো, একটি বাক্য বিভিন্ন কারণে যোগ্যতা হারাতে পারে। যোগ্যতা হারাতে পারে। এর ভিতরে আছে উপমার ভুল প্রয়োগ। কি আছে? উপমার ভুল প্রয়োগ। উপমার, এর ভিতরে আছে উপমার ভুল প্রয়োগ। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। এই বাক্যটা কি হয়েছে? এটা উপমার। এরকম এই বাক্যটা দিয়ে পরীক্ষায় যে আমার হৃদয়ের মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এই বাক্যটির কি নাই? এই বাক্যটা এখনো যোগ্যতা না। আবার এই বাক্যটির কি? বাক্যটির কোন ক্ষেত্রে ভুল হয়েছে? এটা উপমার ভুল হয়েছে। কি ভুল? এই বাক্যটা কি ভুল আছে? উপমার ভুল। কেন? আমার হৃদয়ের মন্দিরে আশার বীজ উপ্ত হলো। হৃদয়ের মন্দিরে বীজ কি মন্দিরে বপন করে না খেতে? অর্থাৎ তুমি যে উপমা ব্যবহার করবা ওটা আবার প্রাসঙ্গিক হতে হবে। বলতে হবে আমার হৃদয় খেতে, আমার হৃদয় খেতে আশার বীজ উপ্ত হলো। অর্থাৎ তুমি তোমার নাই একজনকে উপমা দিলা যে তোমার হৃদয়ের একটা ক্ষেত। হৃদয়টাকে কি কল্পনা করা হয়েছে? একটা ক্ষেত। ক্ষেতে যেরকম ধান বপন করা হয়, হৃদয়টাকে একটা ক্ষেত কল্পনা করছে যে আমার হৃদয় খেতে আশার বীজ উপ্ত হলো। অর্থাৎ আমার বীজগুলা আমার হৃদয়ের ভিতরে আমি বপন করেছি। এটা একটা উপমা। কিন্তু তুমি যদি বলো আমার হৃদয়ের মন্দিরে, হৃদয়ের মধ্যে মন্দির দেখো, এই মন্দিরের মধ্যে আবার কি গাছ লাগাবা তুমি? এরকম অতিরিক্ত বলা ঠিক না। অর্থাৎ তুমি পটাবা, রোমান্টিক বাক্য বলবো। অতিরিক্ত রোমান্টিক বাক্য বলতে গেলে পট খাবা। বুঝছেন? মন্দিরে বীজ হবে না। বীজ কি মন্দিরে হবে? হবে না। এই বাক্যটার উপমার ভুল প্রয়োগ। কি হয়েছে? উপমার ভুল প্রয়োগ। এবার দুর্বোধ্যতা আছে, অর্থাৎ মানে কঠিন শব্দ ব্যবহার করা যায় না। অর্থাৎ দুর্বোধ্য মানে কি? যে শব্দটা অপরিচালিত। যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এটা কি দুর্বোধ্যতা? দুর্বোধ্যতা মানে কি? দুর্বোধ্য মানে কোন অপরিচালিত শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে বাক্য তার যোগ্যতা হারাবে। কোন দুর্বোধ্য শব্দ, অর্থাৎ যেটা মার্কেটে চলে না, ওই ধরনের শব্দ। যেমন তুমি বলাকে এই তুমি আমার সাথে কি প্রপঞ্চ করেছো? তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। কি লিখলাম? তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। এই কথাটা তুমি যদি কোন বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে বলো যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এই বেটা এই প্রপঞ্চ মানেটা কি? এটাই তো বুঝলাম না, বুঝই তো না। তুমি যদি তারে যদি নাই বুঝাইতে পারো তাহলে হবে, বাক্যটা শুদ্ধ হবে তুমি আমার সাথে কি প্রতারণা করেছো। দুষ্ট বালক, তুমি আমার সাথে প্রতারণা করেছো। কি হবে? তুমি আমার সাথে প্রতারণা করেছো, অথবা তুমি আমার সাথে ছলনা করেছো। হ্যাঁ, তুমি আমার সাথে ছলনা করেছো, অথবা তুমি আমার সাথে কি করেছো? প্রতারণা করেছো অথবা ছলনা করেছো, অথবা তুমি আমার সাথে বিক্রি করেছো। তুমি আমার সাথে বিক্রি করেছো অথবা তুমি আমার সাথে কি ছলনা করেছো। লিখছেন সবাই? লিখছেন? আমাদের সমাজে অনেকে প্রেম করার ক্ষেত্রে মেয়েরা ছলনা করে বেশি ছেলেদের সাথে, তাই না? এই কারণ কি? এই কারণ একটা মেয়ে নিরুপায় থাকে। কি থাকে? বাবা মা কি করে? তাদের পছন্দ, সে একটা ভালো সম্বন্ধ পায়, ভালো একটা ছেলে পায়, চাকরিজীবী পায়, তাকে ধরে বিয়ে দিয়ে দেয়। কিছু করার নাই, কারণ তুমি তো
ই করে না। এই জন্য ইসলাম বলছে প্রেম হারাম। ইসলামে কি প্রেম হারাম? ইসলাম বলছে তুমি বিয়ে করে ফেলো, ঝামেলা মুক্ত, প্রেমিক মুক্ত। এই জন্য কথা কিন্তু ঠিক আছে। কষ্ট পাওয়ার দরকার নেই, সেকা খাওয়ার দরকার নেই। তুমি সেকা দিছিলে না? তোমারে দিছে? তুমি কাউরে সেকা দাও নাই? তোমারে দিছে? ও তা প্রেম করলা কেমনি? কেমনে প্রেম করলা? পরকীয়া করছো? পরকীয়া? তাহলে স্বকীয় প্রেম করছো? ও ভুলেই গেছে তুমি স্বকীয় প্রেম করছিলে না পরকীয়া করছিলা? প্রেম তো করছে অনেক আগে, ভুলে গেছে যে ও বিবাহিত মেয়ের সাথে করছিলা, অবিবাহিত মেয়ের সাথে? বিবাহিত? ও চিঠির প্রেমে? বাহ, ও যে অবিবাহিত না বিবাহিত মেয়ের সাথে প্রেম করছে এটা আর মনে নাই। তাহলে এইটা হলো দুর্বোধ্যতা। লিখছো? এবার লেখো গুরুচন্ডালী দোষ। লেখবা কি? গুরুচন্ডালী দোষ। এবার লেখো গুরুচন্ডালী দোষ। আরে বুঝো না, লেখো আগে। লেখো সাধু ও চলিত ভাষার মিশ্রণ। সাধু ও চলিত ভাষার মিশ্রণ। সাধু ও চলিত ভাষার মিশ্রণ। কি লিখবা? সাধু ও চলিত ভাষার মিশ্রণ। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচন্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। অথবা লেখো তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। দেশি বানান আবার রস্বইকার দিও, দীর্ঘইকার মাইরো না। তাহলে তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচন্ডালী দোষ বলে। আর কি বললাম? সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচন্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। আর একটা কি? তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণকে কি বলে? গুরুচন্ডালী দোষ বলে। লিখছেন? তার তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণ, অথবা কি লিখলেন? সাধু চলিত ভাষার মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে। দুইটা। আচ্ছা, এখন আমাদের যে কাজটা, এক পাশে লিখতে হবে গুরুচন্ডালী মুক্ত। কি লিখবা? গুরুচন্ডালী মুক্ত। আর এক পাশে লিখবা গুরুচন্ডালী দোষ। এক পাশে লিখবা গুরুচন্ডালী মুক্ত, আর এক পাশে লিখবা কি? দুইটা দুই পাশে লিখবা। গুরুচন্ডালী মুক্ত কেমনে বুঝবা? প্রথমটা দেখবা কঠিন শব্দ, একটা কঠিন শব্দ থাকবে, এর পাশাপাশি আরো একটা কি থাকবে? কঠিন শব্দ থাকবে। আবার দেখবা প্রথমটা একদম ইজি সহজ শব্দ থাকবে, অর্থাৎ সহজ শব্দ প্লাস কি? সহজ শব্দ। আর গুরুচন্ডালী দোষটা হবে একটা থাকবে কঠিন শব্দ, আর একটা থাকবে কি? সহজ শব্দ। আর একটা থাকবে সহজ শব্দ। এখানে একটা থাকবে সহজ শব্দ, নতুবা আর একটা থাকবে কি? কঠিন শব্দ। দ্রুত লেখো। তাহলে গুরুচন্ডালীর দোষ এরকমই। যেমন আমি যদি বলি অশ্ব শকট, দেখো এখানে অশ্ব একটা, শকট একটা। অশ্ব শব্দটা কি সহজ না কঠিন? কঠিন। শকট শব্দটা সহজ নাকি কঠিন? তাহলে এই শব্দ দুটা কি গুরুচন্ডালী দোষ নাকি মুক্ত? মুক্ত। তাহলে এটাকে আমরা বলছি কঠিন শব্দ প্লাস কঠিন শব্দ থাকলে কি হয়? গুরুচন্ডালী মুক্ত। এরপর দেখো আর একটা পরীক্ষায় আসলো অশ্ব গাড়ি। আচ্ছা, অশ্ব কঠিন না সহজ? গাড়ি সহজ শব্দ না কঠিন শব্দ? সহজ। তাহলে এটা কি গুরুচন্ডালী দোষ নাকি গুরুচন্ডালী মুক্ত?
এটা ইজিলি গুরুচণ্ডালী দোষ, কারণ প্রথমটা কঠিন শব্দ, পরেরটা কি সহজ শব্দ। আচ্ছা যদি বলি ঘোড়া শকট, এটা কি হবে? এটাও দোষ। ঘোড়া একটা সহজ শব্দ, শকট একটা কি কঠিন, এটাও গুরুচণ্ডালী কি দোষ। যদি বলি মরা পয়কার পো ডয় বিন্দুরা ওকার পোড়া, একটা মরা আর একটা কি পোড়া, এটা কি হবে? মরা কঠিন শব্দ না সহজ শব্দ? সহজ। আর পোড়া মানে পুড়ে যাওয়া, দুইটাই কি ইজি। তাহলে এই শব্দ জোড়ো গুরুচণ্ডালী মুক্ত। গুরুচণ্ডালী কি মুক্ত। আবার পরীক্ষা যদি আসে মরা দাহ, মরা সহজ শব্দ, দাহ কি কঠিন শব্দ, দাহ একটা কঠিন শব্দ, এটাও হবে গুরুচণ্ডালী দোষ। এটাও হবে কি হ্যাঁ হ্যাঁ, এটা মানে তুমি যেটা সচরাচর মানে একজন অশিক্ষিত মানুষও যেন পারে। এই অর্থ অশিক্ষিত মানুষ পারে, শকট হতে পারে, এই গাড়ি অর্থ পারে, অশিক্ষিত মানুষ পারে পারে। আচ্ছা এই ঘোড়া অর্থ সবাই পারে পারে, কিন্তু শকট হতে পারে না, এত সহজ। আচ্ছা মরা অর্থ কি মরে যায়, তো সবাই পারে। দাহ অর্থটা কি, এটা অনেক তুমি অশিক্ষিত মানুষ দাহ মানে কি বুঝবে না, ঠিক আছে, বুঝবে না। এই জন্য বললাম এটা ইজি, এটা সহজ। অর্থাৎ আবার মরা পোড়া দুইটা সহজ শব্দ, সিম্পল, একদম সবার কাছেই সহজ হবে। এটা চারটা অপশন দিবি তো একদম সহজ। আচ্ছা ও বলছে তুমি দেখো সব পোড়া কি, এটা সহজ জিনিস, সব পোড়া, এটা বলতো কি হবে, কি হবে? কঠিন শব্দ, এত ইজিলি বলা যায়। সব একটা কঠিন শব্দ, পোড়া মানে পুড়ে যাও, পোড়া একটা মানে সহজ শব্দ। এটা কিছু দোষ না, মানে সব অর্থ তুমি জানো, পোড়া অর্থ কি হ্যাঁ, অথচ সবাই জানতে হইবে, তোমরা যেটা সবাই জানতে হবে। তুমি দেখো এই পোড়া অর্থ কি কত, হ্যাঁ তার সব অর্থ কি পারে না, সব অর্থ লাশ, তাহলেই পাও না, কঠিন লাগছে। তার মানে এটা কঠিন এটা সহজ, একটা কঠিন একটা সহজ থাকলেই কি গুরুচণ্ডালী দোষ। যারা অনলাইনে আছেন ক্লিয়ার? এরপরে আমরা লিখব, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবার লেখো গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যই তো পড়াইতেছি, ওর মাথায় কাজ করেন। এখন লাগো গঠন অনুসারে বাক্য 3 প্রকার, ওর মাথায় কাজ করে না। ক আচ্ছা তুমি ক যদি শব্দ হইলে কি হইতো, ও কয় যদি শব্দ হইতো তাহলে কি তুমি ক কি হইতো, ক মুক্ত। এটাও কঠিন এটাও কঠিন, এটা গুরুচণ্ডালী মুক্ত, মুক্ত না কি। যদি সব পোড়া বলতো, পোড়া মানে পুড়ে যাওয়া, এই দাহ অর্থ পুড়ে যাওয়া। হ্যাঁ তুমি দেখো দাহ মানে গ্রাম বলবে, অনেকে বুঝতে পারবে, অশিক্ষিত দাহ মানে কি, বা শরীরের মধ্যে দাহ জ্বলতেছে, এরকম কিছুটা হলে বুঝে। কিন্তু পোড়া তো একদম ইজি, পোড়া মানে কি আগুনে পুড়ে যাচ্ছে, একদম ইজি শব্দ। তা দাহটা একটা কঠিন শব্দ, সবও কঠিন শব্দ। তার মানে আমি বলছি দুইটা যদি এটাও কঠিন এটাও, এই যে কঠিন শব্দ থাকলে গুরুচণ্ডালী মুক্ত। হ্যাঁ সোজা কথা, সহজ সহজ করে। আবার এই দুইটারে তুমি সহজ বানাও, সব অর্থ কি সব মানে কি মরা, মরা মরা পোড়া। দেখো মরা মানে মরে যায়, পোড়া মানে পড়ে যায়, এটাও সহজ এটাও সহজ। তা সহজ হইলে দুইটা সহজ হলো গুরুচণ্ডালী মুক্ত, দুইটা কঠিন হলো গুরুচণ্ডালী মুক্ত। কথা হলো ভাই না, মনে হচ্ছে দোষ হবে তোমার। একবার দুইটা যদি সহজ হয় বা দুইটা একেবারে কঠিন হয় তাহলে গুরুচণ্ডালী মুক্ত, হয় সহজ হবে না হয় কঠিন হবে। আর এগুলো একটু বুঝবা না, এখানে এইটা হলো সাধু ভাষা, এটা হলো চলিত ভাষা, আবার এটা তৎসম শব্দ, এটা হলো কি ওটা হলো ওটা আবার 1 নম্বর লেকচারে। ওরে বেটা তোর কাপ্রিস আইবে পরীক্ষায়, আজ আইবে কাপ্রিস কি আসবে পরীক্ষা, এইগুলোই আসে, এর বাইরে আসবে না বেটা। যদি কাপ্রিস আসে আজ আইবে কথাবার্তা, ওরে বেটা দুইটা দিন কাপ্রিস, এটা তো সব সহজ, তাহলে সহজের মুক্ত ধরা যায়। তোর দৃষ্টিকোণ কোথায়, তোর দৃষ্টিকোণ থেকে কি
দুটোই তো সহজ শব্দ। কাপ মানে এটা গ্রামগঞ্জ সবাই বুঝে, হ্যাঁ সে পড়াশোনা করা লাগে না। পিরিচ এটা গ্রামে চেনে, এটা তো এটা সহজ। তুমি যদি এটা বানাতে এটা গুরুচন্ডের মুক্ত হইব, বুঝছো না? এখনো বুঝো নাই? এই বেটা আমার বউ, আমি বললাম কি বউ, এই খেয়াল কর, বউ আবার বললাম কি শালি, এইটা কি বউ, এটা অর্থ কি? বউ তো বুঝো, বউ কি? বউ অর্থ কি? বউ কি? স্ত্রী। এটা তো করে কি? ওটা জানি না। এটা বউ আর এটা কি শালি, এর অর্থ একটু পড়াশোনা করা লাগে, পড়াশোনা করা লাগে, সবাই পারে না। এটা হলো গুরুচন্ডের মুক্ত, ধরে নেবে। এটা কি থাকবে? হ্যাঁ, এখন যদি বলি এই যে দেখো আবার দিলে অর্ধাঙ্গী শালী, অর্ধাঙ্গিনী কি বললাম? হ্যাঁ, অর্ধাঙ্গী শালী। তুমি এই অর্ধাঙ্গী তো বুঝবে মানুষে, অশিক্ষিত মা মহিলাকে বা পুরুষ মানুষ বলে ভাই আমার একটা অর্ধাঙ্গী লাগবে, ভাই এটা আবার কি? অর্ধাঙ্গী বুঝবে, তা অর্ধাঙ্গী শালী এটা কঠিন, এটা সহজে। এই নিয়ে গুরুচন্ডালী দোষ, এটাই গুরুচন্ডালী দোষ। এবার ক্লিয়ার? এবার বুঝছো? আপনারা যারা অনলাইন আছেন আপনাদের কিরকম ভেজাল লাগে এবার ক্লিয়ার? অনলাইনে যারা আছেন এবার বুঝছেন? আপনারা বুঝছেন? যারা অনলাইন আছেন এবার বুঝছেন? তোমার আর একটা দিক বাক্য, এই যে দেখো কি ময়ূর, না না পাখি দেওয়া যাবে না, ময়ূর দুইটা আলাদা দেবে। ময়ূর আর একটা কি দিলাম? ময়ূর আর একটা পাখি না, ময়ূর আর একটা দিলাম বানর। এটা কি গুরুচন্ডারের দোষ না মুক্ত? আবার এটা দোষ দেখলা কেন তুমি? এটা ময়ূর অর্থ পারে না, এটা কি কঠিন শব্দ? ময়ূর অর্থ কি দেখা যাচ্ছে বলো? এটা কি পড়াশোনা করা লাগে? ময়ূর শব্দের অর্থ জানতে পড়া লাগে? এটা সবাই জানে ময়ূর কি, এই জীবনে বাস্তবে না দেখলে তো কোনো না কোনো জানে, ভাবে দেখছে যে ময়ূর একটা আছে। আর বানর কি? বানর অর্থ কি ছিল না? বানর কি? বান্দর ছিল। তো এটাও সহজ শব্দ, এটাও সহজ শব্দ। আচ্ছা এটা বাদ দিলাম, ওর ময়ূর ওর কাছে কঠিন। তো এইটা আমি যদি দিই শিখণ্ডী, শিখণ্ডী বানর, আমি দিলাম কি শিখণ্ডী বানর। তাই শিখণ্ডী অর্থ কি সবাই জানে, বানর অর্থ তো জানতার। এটা কঠিন শব্দ, এটা সহজ শব্দ, এটাই গুরুচন্ডালী দোষ। এই মিলন মেটাই গুরুচন্ডালী দোষ। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? আপনারা যে অনলাইনে আছেন আপনারা বুঝতেছেন তো? এরপর কি বুঝাবো কও? কি? হ্যাঁ, চন্দ্রযান না, ওটা তো একটা শব্দ। চন্দ্রযান তো এক শব্দ। হ্যাঁ, একটা জিনিস পরীক্ষার হলে আমি যে ওইগুলোই আসে, শবদাহ, মরা পড়া, অশ্বশকট, অশ্ব গাড়ি, এইগুলোই আসে, বাইরে থেকে দেয় না। আচ্ছা এবার আমরা শিখবো গঠনসই বাক্য। আচ্ছা ওটা পরে লিখি, তার আগে একটু শিখি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। লেখো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, ক্রিয়া মানে ভার। তা সমাপিকা ক্রিয়া কেমনে চিনবা? হ্যাঁ, সমাপিকা ক্রিয়া এর আরেক নাম মনে রাখবা সমাপ্ত ক্রিয়া। কি মনে রাখবা? সমাপিকা ক্রিয়া মানে, সমাপিকা ক্রিয়া মানে কি? মানে একদম শেষ। সমাপিক ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা বক্তার মনোভাব একদম সম্পূর্ণ প্রকাশ পাবে, সমাপ্ত ক্রিয়া। আর অসমাপিক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। অসমাপিক ক্রিয়া মানে কি? অসমাপ্ত ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে কি? অসমাপ্ত ক্রিয়া। অসমাপিক ক্রিয়া মানে কি? অসমাপিক ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। তার মানে বোঝাই যাইতেছে ওই ক্রিয়াটা দ্বারা মনের ভাব পরিপূর্ণ ব্যক্ত হয় না, কিছু হালকা একটু শোনার ইচ্ছা জাগে। কি জাগে? অর্থাৎ মনের ভিতরে একটু আকাঙ্ক্ষা থাকে। কি থাকবে? আকাঙ্ক্ষা থাকে, মনে থাকবে। এবার বুঝছো? কি বুঝছো? আর অস্বাভাবিক, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা বাক্য লিখি, তুমি বাড়ি করবা, ঠিক আছে? আমি ক্লাস শেষে, আমি
শেষে দরকার না, আমি ক্লাস করে রিক্সায় চড়ে, আমি ক্লাস করে রিক্সায় চড়ে টিএসসি ঘুরে তোমার কাছে যাব। আচ্ছা, এই বাক্যটার ভিতরে সমাপিকা অসমাপিকা ক্রিয়া বের করো, ভার বের কর, ভার এই তুমি কো আগে, তুমি এনে কো, এনে ভার আছে কোনটা কোনটা, আগে ভার আইডেন্টিফাই করো। সমাপিকা অসমাপিকা পরে, আগে তুমি এর মধ্যে ভার আছে কোনটা কোনটা ভার বের করো। যারা অনলাইন আছো, 4টা ভার আছে, তুমি একটা পারো, কোনটা কোনটা দেখতেছো কও, দাঁড়াও দি কও। ওরে বেটা, একটা ভাব কি 14টা থাকে? ভাব থাকে একটা একটা। দাঁড়াও কও। আচ্ছা, এই একটা আর একটা এই প্রথমে ভাব পাইছি। আচ্ছা, এবার দেখো, তুমি এর আগ পর্যন্ত টান দিবে, এর আগে কি আছে দেখবা না, তুমি যেখানে ভার্ব আছে ওখান থেকে একটা বেড়া দিয়ে দিবা, যেখানে ভার্ব আছে পরে কি দিবা, একটা বেড়া দিয়ে দিবা। এই অর্থাৎ এরপরে কি আছে ওদিকে তাকাবা না, ভাত পর্যন্ত দাগ দিবা, এরপর কি আছে ওদিকে তাকানো যাবে না। তুমি এই কথাটা আলাদা করে একটা জায়গায় নিয়ে নিবে। আমি কি লিখলাম বাক্যটা, আমি ক্লাস করে। আচ্ছা, আমি ক্লাস করে, এখানে কি আকাঙ্ক্ষা আছে? আছে, ভাবটার মধ্যে আকাঙ্ক্ষা আছে, মানে আমি ক্লাস করে কি করবো, আকাঙ্ক্ষা জাগছে না, তার মানে এই করে ভাবটা কি অসমাপিকা ক্রিয়া। সুতরাং এই করে ভাবটা এই বাক্য হলো অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি আলাদা বাক্য নাই, রিক্সায় চড়ে, এই ওদিক কি আছে তাকাবে না, রিক্সায় চড়ে আকাঙ্ক্ষা আছে কিন্তু রিক্সায় চড়ে কি করবো আবার, আকাশ আছে। রিক্সায় চড়ে মানুষ কি করে, রিক্সায় চড়ে মানে এখানে একটা ভেজাল আছে, তার মানে এটাও কি অসমাপিকা ক্রিয়া। এরপরে বাক্যটা বড়, টিএসসি ঘুরে, এই টিএসসি ঘুরে কি করবে, আকাঙ্ক্ষা জাগছে, যে পরে আরো কিছু বাক্য আছে, আরো কোনো কথা শোনার ইচ্ছা জাগে, আরো কোনো কাজ আছে। রিক্সায় ঘুরে, এই ঘুরেটাও কি অসমাপিকা ক্রিয়া। পরে বাক্য, তোমার কাছে যাব, সে তো খুব খুশি, ওকে বেবি চলে আসো। খুশি না? যখন বলো আমি তোমার কাছে যাব, ওকে বেবি চলে আসো, কত সুন্দর না? এইটার ভিতরে আছে কোনো আকাঙ্ক্ষা আছে? নাই। আমি তোমার কাছে যাবো, এখানে কোনো আকাঙ্ক্ষা আছে? নাই। আর বাক্যের শেষে যে ভাবটা থাকে ওটা এমনিতেই সমাপিকা ক্রিয়া, এমনিতেই কি সমাপিকা ক্রিয়া। তো দেখো, তোমার কাছে যাব, এই ভাবটার ভিতরে কোনো আকাঙ্ক্ষা আছে? আছে? ওগুলা তো তোমার বাক্যের ক্ষেত্রে ওগুলা দেখার টাইম নেই, তুমি আলাদা আলাদা পড়া লাগে না। করে, এটার ভিতরে আকাঙ্ক্ষা আছে, চোরে আকাঙ্ক্ষা আছে, ঘুরে আকাঙ্ক্ষা আছে, যাব কোনো আকাঙ্ক্ষা নাই, শুধু ভাবটা ধরলে হয়, কোনো আকাঙ্ক্ষা নাই। কিন্তু এখানে যদি বললাম করা, যদি বলতো করা, তাহলে সমাপিকা ক্রিয়া। তুমি দেখো, করা এটা হলো সমাপিকা ক্রিয়া, আর এটা অসমাপিকা কি করে। আবার দেখো, চড়া এটা কি সমাপিকা ক্রিয়া, আর চরে এটা অসমাপিক ক্রিয়া। আবার দেখো, ঘোরা এটা কি সমাপিকা ক্রিয়া, আর ঘুরে এটা কি অসমাপিক ক্রিয়া। ওর বেটা ও ভাবর টাইম আছে, তোর বাক্য আইডেন্টিফাই করবি খেল, অন্যভাবে ভেজাল লাগাইস না। এ করা এটা কি তোমার মডিফাই করার দরকার, তার জীবনে বাক্য পারবা না। এই করা এটা কি কাজ করা, বাক্য এটা সমাপিকা ক্রিয়া, আর করে অসমাপিক ক্রিয়া। চড়া সমাপিক ক্রিয়া, চড়ে অসমাপিক ক্রিয়া, ঘোরা সমাপিক ক্রিয়া, ঘুরে। এগুলোর ভিতরে আকাঙ্ক্ষা আছে কিন্তু এগুলোর ভিতরে নাই। সবাই পাচ্ছেন তো?
ওকে, হ্যাঁ ও একটা সোরামে বুদ্ধি করে দিয়েছে স্যার, এখানে ভার্বের মধ্যে একটা বিভক্তি যুক্ত থাকবে, কি থাকে? অধিকাংশ কি? তবে এই বুদ্ধি কাজে লাগাইলে পরীক্ষার হলে পট খাবা এবং মাঠে মারা যাবা, বুঝছো বেবি? এই সোরামে বুদ্ধি সব জায়গায় খাটবে না, এই সোরামে বুদ্ধি সবার কাছে খাটবে না। যেমন আমি একটা বাক্য দেই দেখি না, তবে ওর সোরামে বুদ্ধি খাটবে। কেন খাটবে জানো? যদি ওই সোরামে বুদ্ধিটা বুঝে, যদি বুঝে। একটা বাক্য দেই দেখো, তুমি তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। তুমি আসবে বলে আমি কি অপেক্ষা করছি। আচ্ছা দেখো, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এই বাক্যের ভিতরে তোমরা সমাপিক আর অসমাপিক ক্রিয়া বের করতে পারলে? দুইটাই কি সমাপিক। তুমি দেখো এখানে অনেক, এই যে আসবে এর মূল শব্দ কি আসব? এর মূল শব্দ কি আসব? আসব, এই আসবেই মূল শব্দ। আসা বা আসবে এটাই মূল শব্দ। আসবে মূল শব্দ তো আসব না, এখানে কোনো বিভক্তি নাই। ইয়ে আসবে ভার্বের, এটাই কি ইউল কাম। এই দেখো তুমি আসবে, এই পর্যন্ত বেড়া দাও, ওই পাশে তাকানোর টাইম নাই। আমি বললাম তুমি আসবে, এর ভিতরে কোনো আকাঙ্ক্ষা আছে? নাই। সুতরাং এটাও সমাপিক ক্রিয়া। ক্লিয়ার? হ্যাঁ, দুইটাই সমাপিক ক্রিয়া, ওখানে অসমাপিক ক্রিয়া নাই। এবার লেখো সরল বাক্য চেনার উপায়। 1 নম্বরে লেখো সরল বাক্য চেনার উপায়। এ যারা আছে লেখেন সরল বাক্য চেনার উপায়। সরল বাক্য চেনার উপায়, দ্রুত লেখো সরল বাক্য কি চেনার উপায়। লেখো সরল বাক্য চেনার উপায়, দ্রুত লেখো সরল বাক্য কি? লেখো সরল বাক্য চেনার উপায়। সরল বাক্য চেনার উপায় কেমনে চিনবা এটা সরল বাক্য? সরল বাক্য চেনার উপায় লেখো 1 নম্বর পয়েন্ট লেখো, পুরো বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। পুরো বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। লেখো পুরো বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। পুরো বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, কখনো দুইটা থাকবে না। ঠিক আছে, কয়টা থাকবে? পুরো বাক্যে একটির বেশি। তবে এটা লেখা যায় পুরো বাক্যের মধ্যে একটির বেশি, এইটা লেখা যায় যে পুরো বাক্যের মধ্যে একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকতে পারবে না। এটা তোমাদের খাস বাংলার জন্য একটু লিখে দিলাম আর কি। মানে পুরো বাক্যের মধ্যে একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকতে পারবে না, কথার এক কথা। হ্যাঁ, অস্বাভাবিক থাকতে পারে, নাও ও বেল নেই, ও একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, 50টাও থাকতে পারে, একটাই। হ্যাঁ, ওটাই সরল বাক্য। তা দেখো পুরো বাক্যের মধ্যে একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকতে পারবে না, কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকতেও পারে, আবার কি থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার 50টাও থাকতে পারে।
মনে করে একটা বাক্য বিশাল, এখান থেকে বরিশাল পর্যন্ত, এর ভিতরে সমাপিক ক্রিয়া যদি একটা থাকে আর অসমাপিক ক্রিয়া যদি 200 থাকে, তারপর ওটা কি বাক্য? সর্বক। অর্থাৎ একটা বাক্য যত বড়ই হোক না কেন, একটা বাক্য যত বড়ই হোক না কেন, ওর ভিতরে যদি একটা মাত্র সমাপিক ক্রিয়া এবং 10,000 50,000ও যদি অসমাপিক ক্রিয়া থাকে, আবার যদি একটাও না থাকে, তারপর সেটা সরল বাক্য। হিরো বুঝছো? বুঝছো? সহজ জিনিস আমি যেভাবে এত খাস বাংলায় পড়াই, এরপর যদি না বুঝেন তার জীবনে বাক্য পারতেন না। এর স্যার খাস বাংলায় কি বুঝেন? বই পড়ে দেখো, বই পড়ে পারো কিনা, বই পড়ে পারো কিনা দেখো। লিখছেন? আচ্ছা, এখন দেখো সরল বাক্যের উদাহরণ কি দেখো। যেমন তুমি আসলে টিএসসিতে, ঘুরতে গিয়ে, টিএসসি ঘুরে তুমি আসলে অনেকদিন যাবো যাই না তো বেটা, ভুলে গেছি। তুমি আসলে টিএসসিতে গিয়ে ফুচকা খেয়ে আড্ডা দিয়ে তারপর কি আড্ডা দিয়ে বলাকা সিনেমায় মুভি দেখে কক্সবাজার যাব। কক্সবাজার এইরকম সুযোগ আর আছে, লং ড্রাইভে যাব, তাই না? পরে লং ড্রাইভে যাব। দেখেন এই বাক্য কত বড় একটা বাক্য লিখলাম। এইটা যদি বলি এটা কোন বাক্য, সবাই কেবে জটিল বাক্য, তাই না? এটা কোন বাক্য? তুমি আগে ভার্ব গুলা খোঁজো। ভার্ব, তুমি কি ভার্ব? আসলে। আর কোনটা? গিয়ে। আর কোনটা? খেয়ে। আর কোনটা? দিয়ে। আরটা কি? ওরে বেটা, আড্ডা দেওয়া, এটা ভার্ব। আড্ডা দেওয়া ভার্ব না? দিয়ে আবার কি? দেখে, এটা একটা ভার্ব। আরটা কি? যাবো, একটা ভার্ব। এই যাবো একটা মাত্র সমাপিক ক্রিয়া আছে এই বাক্যে। এই বাক্যে সমাপিক ক্রিয়া কয়টা? একটা আছে। তুমি দেখো বাকিগুলো সমাপিক ক্রিয়া না, এই পর্যন্ত বেড়া মারো। তুমি আসলে, আকাঙ্ক্ষা জাগছে, কি বললা? তুমি আসলে না, দুষ্ট বলো, তুমি আসলে কি হবে? আমি যাব না, তাই না? মানে ওখানে বিপদ ঘটার সম্ভাবনা আছে, উদ্দেশ্য খারাপ। তা তুমি আসলে, এর ভিতরে আকাঙ্ক্ষা আছে, তার এটা কোন ক্রিয়া? অসমাপিক ক্রিয়া। এবার দেখো টিএসসিতে গিয়ে, এই দুষ্ট বলো, টিএসসিতে গিয়ে আবার কি করবা? আকাঙ্ক্ষা জাগিয়ে গেছে, কিন্তু সব হলো দুষ্ট কথা। এর ভিতরে আকাঙ্ক্ষা জাগছে। ফুচকা খেয়ে আবার কি করবা? আবার আকাঙ্ক্ষা জাগছে এখানে। আড্ডা দিয়ে আবার কি করবা? আড্ডা দিয়ে আবার কি করবা? ওখানে আকাঙ্ক্ষা জাগছে। এখানে কি যাচ্ছে? আকাঙ্ক্ষা যাচ্ছে। বলাকা সিনেমায় মুভি দেখে আবার কি করে? মুভি দেখার পর আবার কি করবা? আকাঙ্ক্ষা যাচ্ছে। কিন্তু দেখছো সবগুলোর মধ্যে আকাঙ্ক্ষা আছে। এগুলো সবই হলো অসমাপিক ক্রিয়া। এই বাক্যটাও একটা সরল বাক্য। এই বাক্যটা কি বাক্য? এবার বুঝছেন? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। এরপর যদি পরীক্ষায় না পারেন, ঠিক আছে? ও তুমি বাস্তবে কল্পনা করতেছো, দেখছো? ও পুরা বাক্যটা কল্পনা করে টিএসসি যাইয়ে ফুচকা খাইয়েছে, আড্ডাও দিয়েছে, সিনেমা দেখে আর কক্সবাজার পথে রওনা দিছে। চিন্তা করছে, এটা ফিলিংস হয়ে গেছে। অলরেডি এরা ফিলিংস করে ফেলাইছে। তোমরা কি ফিলিংস করে ফেলাইছো? এই বাক্যটা পুরো ফিলিংস করে ফেলাইছে। তোমার কি ফিল হচ্ছে? বাক্যটা ফিল হচ্ছে তোমার?
ওর শুধু সব বাক্যে আকাঙ্ক্ষা দেখে ও। বুঝছো এটা? এই যারা অনলাইন আছেন বুঝছেন, একটু সাড়া দেন, বাক্যটা বুঝেছেন কিনা। সমাপিকা অসমাপিকা আসলে পরীক্ষা বের করতে পারবো কিনা? পারবো, দেখবো না। পরে যখন প্র্যাকটিস করতে দিব না তখন কি করেন দেখেন। আচ্ছা, মেঘ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। আচ্ছা, এটা কোন ধরনের? এটা কি? এটা ভার বের করো, বলো তো। আমি যেভাবে শরিয়া মোতাবেক তোমাদের পড়াই, এই যদি না বুঝো তাহলে জীবনে এই বাংলা পারতা না। বুঝছেন? আজকে আমার দুইটা ছাত্রী আমার সঙ্গে কমেন্ট করছে আমার সামনে বৈশা। এরা বলতেছে, স্যার আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার ক্লাসটা আমার খুব ভালো বুঝতে হবে। আর একটা কাজ না, স্যারের ভিতরে সমস্যা আছে। আর একটা ভাই গিয়েছে, কয় না সমস্যা আছে। ঠিক আছে, এখন কইতেছে স্যার আপনি সাহিত্য লিখতে পারেন না কেন? একটা প্রশ্ন করছে, আমি সাহিত্য লিখি না কেন? আমি কই সাহিত্য লিখতে হইলে যারা সাহিত্য লেখে তারা কি, তাদের আগে কি হইতে হয়? এইটা হইতে হয়, এইটা হইতে হয়। এটা না হলে জীবনে সাহিত্য লিখতে পারবে? আমি কি এই গুণটা আমার মধ্যে নাই? আমি সবসময় শরিয়া মোতাবেক পড়াই, যে কারণে আমি ওই সাহিত্য জীবনে লিখতেও পারি না, আমি উপন্যাসও লিখতে পারি না, আমি জীবনে সাহিত্যই লিখি নাই। আমি জীবনে কি সাহিত্যই লিখি নাই। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এবার এই বাক্যটা বিদায় ভার বাড়ি করো, দেখি কেমনে বাড়ি করে। কোনটা কোনটা? জান্নাতুল ফেরদৌস বলছে, স্যার এখানে মেঘ কি ভার? গর্জন ভার, গর্জন করলে এটা ভার। এটা পাইলাম করলে, ময়ূর তো আর ভাব না, নৃত্য করা, এই করে একটা ভার। এখন এইখানেও তো স্যার মূল শব্দ কর, আর করে শুধু বিভক্তি থাকলেই হবে না। আমি বলেছি বাক্যের শেষে যত ভাব থাকবে, যেমন এটা যদি প্রথমে আমি কাজ করে, তাহলে করে অসমাপিক হয়ে যেত। কিন্তু আমি একটা শ্রমের বুদ্ধি থেকে যদি বাক্য আসে পরীক্ষায়, মনে রাখবা শেষে যে ভাবটা থাকে ওটা অলওয়েজ কি? ওটা অলওয়েজ সমাপিকা ক্রিয়া। মন মাথায় থাকে জানো, বাক্যের শেষে যা থাকে ওটা অলওয়েজ সমাপিকা ক্রিয়া। অলওয়েজ কি? সমাপিকা ক্রিয়া। তাহলে এটা কি? এটা একটা সরল বাক্য। এটা কি? সরল বাক্য। এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে আর একটা অসমাপিকা আছে। মানে ভার্বই তো কাজ করে। তুমি যা কর, তুমি বসে বসে আঙ্গুল ফুটাইতেছো, ওটা একটা কাজ। এটা ভার। বসে আছে ওটা, শুয়ে আছে ওটাও একটা কাজ। 2 নাম্বার লেখো জটিল বা মিশ্র বাক্য। কি লিখবা? জটিল বা কি লিখবা? লেখো জটিল বা মিশ্র বাক্য। দ্রুত লেখো জটিল বা মিশ্র বাক্য চেনার উপায়। আমার অনলাইনের স্টুডেন্টরা অনেক কিউট, দেখছেন ওরা সব পারে। আমার অনলাইন স্টুডেন্টরা কি অনেক কিউট, ওরা সবই পারে। পামবে আরে না, তোমাদের চেয়ে আমার অনলাইন স্টুডেন্ট অনেক বেশি লাইক করে, এটা আমরা জানি। তাহলে জটিল বা কি মিশ্র বাক্য চেনার উপায়। জটিল বা মিশ্র বাক্য চেনার উপায় লেখো পুরো বাক্যের মধ্যে কি লিখলাম? পুরো বাক্যের মধ্যে লেখেন, পুরো বাক্যের মধ্যে অবশ্যই কি দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। পুরো বাক্যের মধ্যে অবশ্যই দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। আর অসমাপিক একটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার? কি লিখলাম? পুরো বাক্যের মধ্যে অবশ্যই দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। কয়টা?
দুইটা। কয়টা? পুরা বাক্যের মধ্যে অবশ্যই দুইটি সমাপিকা ক্রিয়া, আর সরল বাক্যে কটা থাকতো? একটা। মনে থাকবে? তাহলে সমাপিকা সরল আর জটিল পার্থক্য বুঝতে পারছো? এখন দেখো এখানে কিন্তু দুইটা বাক্য থাকবে, এখানে বাক্য থাকে দুইটা, একটা বাক্য আর একটা বাক্যের উপর কি নির্ভরশীল থাকে। ওই যে কন্ডিশনাল সেন্টেন্স ছোটবেলা পড়ছিলাম আমরা, শর্তমূলক বাক্য থাকে। দুটি শর্তমূলক বাক্য বা নির্ভরশীল বাক্যে লেখো, দুটো শর্তযুক্ত বাক্যে দুটো শর্তযুক্ত বাক্যে যে সে যা তা যাহা তাহা যিনি তিনি যখন তখন যেখানে সেখানে লেখো। আচ্ছা, বাক্যের আপডেট পিডিএফটা দিয়ে দিতে বলি। বাক্যের আপডেট পিডিএফটা দিয়ে দে। না, ওদের দিয়ে দে। দুটি শর্তযুক্ত বাক্যে যে সে যা তা যাহা তাহা যিনি তিনি যখন তখন যেখানে সেখানে যদি তবে ইত্যাদি যুক্ত থাকতে পারে। বাংলার জন্য কোন বইটা ভালো হবে? কেরিয়ার প্লাস বই আসতেছে মার্কেটে, একটু ওয়েট করো। তোমাদের যে পিডিএফ দিই সব কেরিয়ার প্লাস। হ্যাঁ, এইটাই আসতেছে নতুন এডিশন হয়ে, এটাই আপডেট হয়ে আরো মাস আসতে, নতুন সংস্করণ আসতেছে, অনেক চেঞ্জ। তাহলে দেখো, দুটো শর্তযুক্ত বাক্যে যে সে যা তা যাহা তাহা যিনি তিনি এগুলো থাকাই লাগবে, যখন তখন যেখানে সেখানে যদি তবে এগুলো যুক্ত থাকতে পারে। এগুলো যুক্ত কি? এগুলো দিয়ে দাও তো তুমি, এগুলো থাকলে কি তুমি গেই না। এগুলো তো বাক্যে দেখলেই কি জটিল বাক্য বানাই দেবে। যে গতকাল এসেছিল সে আমার পূর্ব পরিচিত, কোন ধরনের বাক্য? জটিল বাক্য। যা তুমি জানো তা আমি জানি না, কোন ধরনের বাক্য? জটিল বাক্য। যাহা তুমি জানো তাহা আমিও জানি, জটিল বাক্য। যিনি গতকাল এসেছিলেন তিনি আমার সৎ মানুষ, এটা হবে। যখন বৃষ্টি পড়তেছিল তখন আমরা কি করতেছিলাম? টিকটক বানাতেছিলাম, কি হবে? জটিল বাক্য। যেখানে তুমি গতকাল গিয়েছিলে সেখানে আমিও গিয়েছিলাম, কোন ধরনের বাক্য? যদি বৃষ্টি আসে তবে যাব না, কোন ধরনের বাক্য? হ্যাঁ, যদি বই পড়ে তবে রেজাল্ট ভালো হবে না। মনে থাকবে? আচ্ছা, এটা ক্লিয়ার কিনা বলো, আমাকে বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার? তবে এইগুলা আমাদের পিডিএফ তোমরা পেয়েছো কিনা দেখো। এই পিডিএফ এ এইগুলা যা থাকবে এগুলা মুখস্থ করতে হবে। কি করতে হবে? এই যে সে যা তা যিনি তিনি এগুলা মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মনে থাকবে? এগুলা মুখস্থ। হ্যাঁ, সাপেক্ষ সর্বনাম। এরপরে লেখো 3 নম্বরে কি লিখবা? লেখো যৌগিক বাক্য। লেখো যৌগিক বাক্য চেনার উপায়। কি লিখবা? যৌগিক বাক্য চেনার উপায় লেখো। যৌগিক বাক্য চেনার উপায় লেখো। কি লিখবা? যৌগিক বাক্য চেনার উপায়। দ্রুত লেখো, যৌগিক বাক্য চেনার উপায়। যৌগিক বাক্য চেনার উপায় লিখছো? জটিল বাক্যের সাথে যৌগিক বাক্যের ভিতরে একটু ভেজাল আছে, তা কি জানো? জটিল বাক্যেও দুইটা সমাপিক ক্রিয়া থাকে,
আর যৌগিক বাক্য দুইটা সমাপিকা ক্রিয়া থাকে। তবে যৌগিক বাক্যে দুইটা স্বাধীন বাক্য থাকে আর জটিল বাক্যে শর্ত দিয়ে থাকে, এই আর কিছুই না। হ্যাঁ, তো যৌগিক বাক্য চেনার উপায় কি? লেখো দুটি স্বাধীন বাক্য, দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। আর ওটা ছিল পরাধীন বাক্য। ওটা কি ছিল? জটিল কি ছিল? জটিল ছিল পরাধীন বাক্য। জটিলটা কি ছিল? পরাধীন বাক্য। তাহলে দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। দ্রুত লেখো দুটি স্বাধীন বাক্যে দুটি কি? দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। লিখছেন? এরপর লেখো দুটি স্বাধীন বাক্যের মাঝখানে দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর কিন্তু, ও এবং আর কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কারণ, ফলে, লেখো তবে। লেখো দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর কিন্তু, তবে, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, অথচ। আর একটা লেখো অথচ। অথচ, অথচ, লেখো অথচ। দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর কিন্তু, অথচ, তবে, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কারণ, ফলে ইত্যাদি যুক্ত থাকে। দ্রুত লেখো। কষ্ট। দ্রুত লেখো। প্রেমহীনে। এগুলো যদি মুখস্থ না করো তুমি জীবনে বাক্য পারতা না। এগুলা যদি মুখস্থ না পড়ো তুমি কি পারবা না? বাক্য জীবনও যৌগিক বাক্য পারবা না। এগুলা মুখস্থ করতে হবে। লিখে রাখো এগুলো কি? এগুলা মুখস্থ করতে হবে। এগুলা কি করতে হবে? দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর কিন্তু, অথচ, তবে, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কারণ, ফলে ইত্যাদি যুক্ত থাকবে। লেখা শেষ? লেখা শেষ হলে ডান লেখো। যারা অনলাইনে আছো বাবুরা একটু কমেন্ট করো। স্নিগ্ধারায় বুঝতে পারো তো? সাগর, মাসুম মল্লিক, ক্লিয়ার? ক্লিয়ার? ডান লেখো। ডান লিখেছ? পরীক্ষা আসবে আকাশ শুধু নীল আর নীল। এটি কোন ধরনের বাক্য? এটা কোন ধরনের বাক্য? আকাশ শুধু নীল আর নীল। যৌগিক। মাঝখানে কি আছে? আর আছে। গুড। হ্যাঁ, আমি বসে আছি অথচ তুমি। এটা কোন ধরনের বাক্য? এটা কি আছে মাঝখানে? অথচ আছে। এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। মাঝখানে অথচ আছে, যৌগিক বাক্য।
শোনো, এটা আসলে হয়, এটা সরল বাক্য হওয়ার কথা, কিন্তু কিছু করার নাই। এই যে দেখো এখানে, এটা কি করবো আমি কও, এরকম বাজারে গাইডটা সুখ এবং দুঃখ একসাথে আসে, এই বাক্যটা কিন্তু আসলে হওয়া উচিত সরল বাক্য, কিন্তু কিছু করার নাই। আসলে এখানে তো এই সুখ আর দুঃখ, এটা তো দুটো বর্ণ, সেই দুটো কি শব্দ, দুটো শব্দকে যুক্ত করছে এবং দ্বারা, এটা তো সরল বাক্য। আর এই বাক্যে দেখো একটা মাত্র সুখ এবং দুঃখ একসাথে আসে, সেখানে ভারিবার কয়টা, সুখ এবং দুঃখ একসাথে আসে। এই যে একসাথে আসে, এটা কি সমাপিকা ক্রিয়া না? হ্যাঁ, এটা কি সরল বাক্য না? কিন্তু এটা সরল বাক্য, আমিও জানি সরল বাক্য, চিল্লাই। কিন্তু তুমি দেখো বাজারে যত গাইড বই আছে, এরপর দেখবা 19 এর বোর্ড বই পুরাতন যেটা, এই শালারা লিখে রাখছে, এটা কি না? আমার কথা শোন, এইটা লেখা আছে, এটা নাকি যৌগিক বাক্য, এটা কেমনে? আমি এটা অনেক চিল্লাইছি যে ভাই কেউ আমারে বুঝাই দিবেন এইটা কেমনে যৌগিক বাক্য হয়েছে। যারা লেখছে ওরা কি গাঞ্জা খাইছে? কিন্তু কি করবা কাও, এই বই তো প্রশ্ন যারা ছোট ছোট চাকরি পরীক্ষা হয়, এরা কি করবে, এরা এই বাক্য পুরাতন বোর্ড বই দেখে তুলে দেয়। কথা না, তুমি বাজারে একটা গাইড বইও পাবা না যেটা এইটা লিখছে মানে সরল বাক্য, সব বই লিখে রাখছে এটা কি এই এবং দেখছে। হ্যাঁ, এটা কি দুইটা স্বাধীন বাক্য আছে? হ্যাঁ, কি কইছে? ও সুখ আসে এবং লেখা নাই তো, ওরা বুঝলাম তো, খাই লাগছে খালি সুখ আর দুঃখ। তুমি এখানে যদি বলতো সুখ আসে এবং এবং দুঃখ একসাথে আসে, এই শুধু আসে শব্দটা যদি দি দেখো, সুখ আসে এবং দুঃখ একসাথে, তাহলে এটা 100% যৌগিক বাক্য। খেয়াল করো, এখানে সুখ আসে এবং দুঃখ দুঃখ একসাথে আসে, এই আসে শব্দটা দিলে এখানে এটা যৌগিক বাক্য হয়ে যায়। ও উজ্জ্বল রাখছে, ও কইছে এটা উজ্জ্বল রাখছে বেটারা, যে সুখ ওরা বুঝে নিতে হবে। সব কথা কি মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। ও বলছে যে এটা উজ্জ্বল, আমরা এটা যদি পরীক্ষা আসে তুমি যৌগিক দিয়ে আইসো, কিন্তু এটা আমার মতে সরল। কিন্তু বই বাজারের সমস্ত গাইড বই কি বলে বুঝছেন? ভেজাল। এখানে দেখো সুখ আসে এবং দুঃখ একসাথে আসে, কিন্তু এটা সুখ এবং দুঃখ একসাথে, এখানে আসেটা উজ্জ্বল রাখছে, কি রাখছে? এমন বলছে উজ্জ্বল রাখছে, এটা বুঝবো কেমনে? পেছানোর দরকার নাই। এই বাক্যটা যদি পরীক্ষা আসে তুমি যৌগিক দিয়ে এসো, যেহেতু সবাই দেবে তুমিও দাও, কিছু করার নাই। ওটাও হয়, ওটাও দাও, সরল হওয়ার কথা, ওটাও সরল হওয়ার কথা। কিন্তু বাজারে সব গাইড বই এবং গাইড বইয়ের কথা বাদ দাও, আমি ওই বোর্ড বইগুলো লিখে রাখছি সালারা, এটা ও পাগল সকল না, কিছু করার নাই, বুঝছেন? আচ্ছা দেখেন, এরপরে দেখো, আচ্ছা অনেকে একটা স্বাধীন বাক্য পরাধীন বাক্য বোঝে না। এই যে একটা বাক্য, মেঘ গর্জন করলে ময়ূর, এইটা অনেকে ওরা ভুল করে, এটা জটিল বাক্য দেয়, তাই না? আচ্ছা আমারে বুঝাও, ওরা কি করে জানে? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তার মানে এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল, এরকম বানায় পরীক্ষার হলে। পরীক্ষার হলে কি করে, এই আকাম আছে না, এই আকাম গুলো করে, ও করে কি, এই মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই বাক্যটা ও নিজে একটা বানায় পরীক্ষার হলে বাক্য। ওকে মেঘ গর্জন করলে এই পর্যন্ত একটা বাক্য রাখে, আর ময়ূর নৃত্য করে, এই বাক্যটা এই বাক্য নির্ভরশীল, 100% জটিল বাক্য। ভাই এই নির্ভরশীল অনির্ভরশীল বাক্য তোমার খুঁজতে কয় না, তুমি খুঁজবে ভার, কি খুঁজবা? তুমি খুঁজবা সমাপিকা অবসর, কোনটা নির্ভরশীল বাক্য আর কোনটা নির্ভরশীল না, ও দেওয়ার টাইম নেই তোমার পরীক্ষার হলে। হ্যাঁ, তোমার কথা এই বাক্যটা নির্ভরশীল না ও নির্ভরশীল না, ও দেওয়ার টাইম নেই। তুমি নির্ভরশীল না ওটা খুঁজবা, তুমি দেখবা মেঘ এটা কি ভার্ব না, গর্জন এটাও ভার্ব না, করলে এই একটা ভাব পাইছো, এরপর নৃত্য করা, এই নৃত্য করা এই একটা ভাব পাইছো, তুমি জানো শেষে যেটা থাকবে এটা সমাপিকা ক্রিয়া, আর এটা মাঝখানে বেড়া দিবা। এবার বেড়া দিয়ে দেখবা মেঘ, এই ভাবটা এনে বেড়া দিবা, মেঘ গর্জন করলে আকাঙ্ক্ষা আছে, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। পুরো বাক্যটার ভিতরে একটা মাত্র অসমাপিকা ক্রিয়া আছে বা একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এটা হলো কি বাক্য? সরল। ক্লিয়ার?
ক্লিয়ার? মনে থাকবে? ওই যে পান খেলাম এবং সুপারি খেলাম, ও বলছে পান এবং সুপারি খেলাম, এই জিনিসটা দেখো যৌগিক বাক্য পরীক্ষা দিয়ে দেয়। আসলে এটা হওয়ার কথা ছিল সরল, সরল, এটা নিয়ে ভেজাল আছে আসলে, পরীক্ষায় আসে, কিছু করার নেই। এবং দেখলে মারিয়ে দেয় কি, যৌগিক মেরে দেয়। লিখছ? এবার একটা বাক্য দিই, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে, সে কি আমায় নিবে চিনে, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে। আগে আমরা এক সময় পোলাপানে প্রেম করতো কি, মোবাইলে প্রেম করতো, চেহারা দেখতো না, আসলে এরকম এক সময় মানুষ প্রেম করতো কি, ওরে বাবারে মাইয়া গো কণ্ঠ শুনে প্রেমে পড়ে যাইতো। মেয়েরা ছিল এরকম, মোবাইল প্রেম হইতো, এবার যখন দেখা করতে যাইতো তখন ব্রেকআপ হয়ে যেত। এই ক্লিক গুলা লাগতো আগে, তাই না? এখন বলছে যদি তারে নাই চিনি গো সে কি আমার এক বন্ধু, বুঝছো, এই কাজটা করে ধরা খাইছিল। কি বাক্য? কিছু খাইছো সকালে? হ্যাঁ, কি বাক্য কও? কও। ও পারছে, দেখছো? দেখি আমাদের অনলাইন কি কয়। আচ্ছা দেখো, এই একটা আছে বার্থ আর টাইমাস, শর্ত আছে না, যদি শর্ত দেয়াস, এবার ভাব খোঁজো। দেখো, যদি তারে নাই চিনি, এই যদি একটা মারিয়ে দিস, সে কি একটা মারিয়ে দিস, শর্ত আছে এটার, ওইটা জটিল বাক্য, জটিল বাক্য। আবার অনেকে কয় স্যার এটা কি যৌগিক হইব? জীবনে হয়, আছে। এটা কি বাক্য? আইরিন ফেরদৌস কয় এটা যৌগিক বাক্য, মনে হয় পান্তা ভাত খাইস। বার খোঁজো। বার কয়টা? বেড়া দিয়ে দাও আগের কাছে। এটা কি বাক্য?
এটা কোন বাক্য বাইর করো? এই আন্দাজে ঢিল মারো তোমরা। এই যে তোমরা কি গাঁজা টাঞ্জা খাও বাসায় বসে বসে? একটা বাক্য দেখলি এটা সরল, এটা যদি কেমনে বুঝো? এটা ভাব না খুঁজে তোমরা কেমনে আন্দাজে পরীক্ষার হলে ভাব খোঁজে না, আন্দাজে ঢিল মারে। এটা ভাব খোঁজা ছাড়া তুমি পারবাজি বলো? হুট করে একটা আন্দাজে খালি করে দেয়। গাঁজা খাইছো সকালে? আহা, গঞ্জা খাইয়ে এবার কইতেছো সরল বাক্য। আচ্ছা, মা কি ভার বলে এটা ভার? আচ্ছা, এই ছেলেটা কি ফাইনিট ভাব না সমাপিকা না অসমাপিকা? ফাইনিট ভাব, তার মানে এই একটা সমাপিকা ক্রিয়া। মা ছিল এই পর্যন্ত দাগ দাও, যেটা ভাব পাবা এটা আগে দাও। মা ছিল, এটা সমাপিক। এই ভাবটার মধ্যে কোন আকাঙ্ক্ষা আছে? ওয়াজ অক্সিলারি ভার্ব মেইন ভার্বে কাজ করছে। মা ছিল, এটা ভার, কোন আকাঙ্ক্ষা আছে? তাই একটা সমাপিকা ক্রিয়া পাইলাম। আর বেঁধে দেয়নি শেষে যে ভাবটা থাকে এটা কি? এই বাক্যের সমাপিকা ক্রিয়া কয়টা? দুইটা পাইলাম। তা দুইটা সমাপিক ক্রিয়া হয় এটা জটিল হবে, না হয় যৌগিক হবে। এটা যৌগিক হলে কেমন? একটা মাথা একদম ফাড়া ফেলাম একেবারে। এর ভিতরে মাঝখানে ওই বাং আর কিছু আছে? ওই বললে তো বলে কি ওটা বলে আমি লেখাইছি এর ভিতরে? এই বলে লেখাইছি আমি। বলে এটা বলে তো অনুসর্গ, বলে কি? তা আমি কি শিখেছি যে কোন বাক্যের মধ্যে অনুসর্গ থাকলে সেটা যৌগিক বাক্য আমি লেখাইছি? যৌগিক বাক্য চেনার উপরে কি লেখাইছি? যে দুটি স্বাধীন বাক্যের মাঝে ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা। এখানে ও মনে করছে মা ছিল না, বুঝলাম একটা স্বাধীন বাক্য। কেউ তার চুল বেঁধে দেয়নি, এটাও একটা স্বাধীন বাক্য। এটা যৌগিক বাক্য হওয়ার কথা, কিন্তু হইল না কেন? এটা তো বলে। বলে কি যোজক? বলে কি অব্যয়? আমি উনি লেখাই দিছি একবারও, ওখানে দিছি ও এবং আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কারণ। হ্যাঁ, তো বলে তার শর্ত লাগাই দিছে একটা। এটা বলে তো পারবো না, এটা তো অনুসার। এটা কি যোজক? এটা কি যোজক? আমি লেখাইছি, তাই আমরা তো নির্মাণ লাগা মাথা একদম ফাটাই দেবো একেবারে। এটা কি বাক্য? যারা অনলাইন আছেন ভালো করে খেয়াল করবেন। এটা কি বাক্য? এটা 100%, এটা সমাপিক একের, এটা 100% জটিল বাক্য। কি বাক্য? আর এইটা দেখো, এটাকে যৌগিক বাক্য এখন নিব আমরা। যৌগিক বাক্য বানাও। মা ছিল না, এই একটা স্বাধীন বাক্য। এই বলের পরিবর্তে ফলে দিয়ে দাও। তারপর ফলে দেয়া যায়, তাই দেওয়া যায়, সুতরাংও দেওয়া যায়। সুতরাং এই ফলে কি একটা অনুসর্গ নয়? মানে অনুসর্গ না, ফলে কি একটা যোজক না? যে আমি লেখাইছি মা ছিল না, ফলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন এটা যৌগিক বাক্য হয়ে গেল। চুল বেঁধে দেয়নি, দ্রুত লেখো। মা, এটা বাজারে গাইড বইগুলা গাঞ্জা খায় আর লেখে, বুঝছো? মা, তোমার কি মাথা ঘুরায়? বমি আসে না তোর? বমি আসে, তাও তো শেষ। হ্যাঁ হ্যাঁ, তাহলে মা ছিল না, এটা যদি মা ছিল না, সুতরাং দিলেও কি এটা কি বাক্য হইতো? যৌগিক বাক্য। সুতরাং এইটা একটা যৌগিক বাক্য হয়ে গেল এখন। তাই এখন এই বাক্যটাকে আবার, এটা হলো কি জটিল, এটারে সরল বাক্য বানাও তো। এটারে সরল বাক্য বানাইতে হলে এই, হ্যাঁ গুড, এটা সরল বাক্য হবে মা না থাকায়। এই না থাকায় মানে এটা অসমাপিক ক্রিয়া হয়ে গেল। মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি। লিখছ? দেখো, আলিয়া কি আলিতা রক্সি তিনি, স্যার ইংলিশে সোদা দিয়ে ভাবলেই তো হয়, এটা ঠিকই তো আছে, সোদা দিয়ে ভাবলেই তো হয়। তাহলে এটা কি বাক্য? এটা অবশ্যই কি, এটা হলো সরল বাক্য। এটা হলো সরল বাক্য। লেখো, যারা এইটারে দেখেন, আমি এই তিনটা বাক্য তিন প্রকারে লিখে দিলাম আপনাদের। এখন যদি আপনারা না পারেন আমি কি করবো কও? যারা অনলাইনে আছেন বুঝছেন এটা?
আচ্ছা, অনলাইনে যারা আছো এই বাক্য কি বুঝতেছেন? এটা বুঝতেছেন কেমনে ট্রান্সফার করতে? অনেক সময় নন ক্যাডার পরীক্ষা আসে, একটা বাক্য দেয়, যৌগিক বাক্য দিয়ে দেখো এটা জটিল করো, আবার সরল করো। এগুলো আসলে প্র্যাকটিসের উপরে, এগুলো তুমি সূত্র দিয়ে জীবনে পারবা। ইংরেজিতেও তাই, ইংরেজিতেও তুমি বাক্য দেখলে যারা পারে এমনি পারে, ওরা এমনি পারে। সহজ জটিল প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা তোমরা জটিল বানাও তো। হ্যাঁ, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, হয় যায়। এটা আবার যৌগিক করো, যৌগিক করো তো। মেঘ গর্জন করে কিন্তু ময়ূর নৃত্য করে। হেৎ, মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে। আরে এটারে যৌগিক বানাইতে গেছি। যৌগিক মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এবং বসাই দিছি, হয়ে গেল। ইজিলি তো এগুলা, ইজিলি। হ্যাঁ, তুমি আসবে বলে চট্টগ্রাম থেকে ট্রেনে চড়ে ঢাকায় আসলাম। ক, এটা কোন ধরনের বাক্য? এটা কোন ধরনের বাক্য? যারা অনলাইনে আছেন বলেন, এটা কোন ধরনের বাক্য? এই নেট আছে? নেট আছে? নেট নেট আছে? নেট আছে? পুরো দিকে ঘরে। এটা সরল বাক্য, তোমরা খাও কি আসলে? খাও কি বাসায় বসে? আমার বুঝাও তো। এই বাক্যটা যারা সরল কইতেছে তারা কি করে, কি খান বাসায় বসে? তারা ভাত খান না ওই অন্য কিছু খাও? এই তোমরা কি খাও বুঝি না, এটা বলে সরল বাক্য। এরা মাথায় নষ্ট আমার। ভাত বার করো, বার করো, ভাত বার করো। এনে তুমি কি বার আসবে? এই একটা বার বলে, কি বার বলে অনুসর্গ। চট্টগ্রাম কি বার থেকে ট্রেনে চড়ে কি একটা বার, আর একটা কোনটা? আসলাম। এখন তুমি প্রত্যেকটা বেড়া দাও, এই একটা বেড়া দেবা, একটা বেড়া দেবা, শেষ। এখন এখানে কি তুমি আসবে, এটা কি সমাপিক ক্রিয়া না অসমাপিক ক্রিয়া? সমাপিক ক্রিয়া, তার ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই। ইউ উইল কাম, এটা ইংরেজি করলে কি হয়? ইউ উইল। তার কাম ভাবটা কি? সমাপিক ক্রিয়া বা ফাইনিক ভার্ব। এই একটা পাইলাম কি, এটা পাইলাম সমাপিকা ক্রিয়া। আর আসলাম শেষেটা কি থাকে? এটা জীবন ও সরল বাক্য হয়, হয় জটিল হবে না হয় যৌগিক। এখন দেখো যৌগিক হবে না কেন? ও এবং আর নাই, এখানে এটা কোনো কিছুই নাই। ও এবং আর, কিন্তু নতুবা অথবা সুতরাং নইলে তথা এবং গুলো কিচ্ছুই নাই। সুতরাং এটা কি? এটা জটিল বাক্য, কারণ যেহেতু এটা স্বাভাবিক এই একটা। আচ্ছা, এই বাক্যটারে যৌগিকে নিলে কি হয়? দেখো এই একটা স্বাধীন বাক্য, এই বলে একটা কি অনুসর্গ না? ওরে সরাই ফেলাইতে হইবে, ওরে সরাইয়া একটা যোজক বা ওই বসাই দাও একটা। তুমি আসবে, সুতরাং চট্টগ্রাম থেকে ট্রেনে চড়ে ঢাকায় আসলাম, কি বসাই দিবা? সুতরাং মারি দিলা। তা তুমি আসবে, সুতরাং চট্টগ্রাম থেকে ট্রেনে চড়ে ঢাকায় আসলাম, ক্লিয়ার? মাঝখানে সুতরাং বসাই দিলাম, যৌগিক হয়ে গেল। আপনারা বুঝছেন? যারা আসলে মনোযোগ সহ ক্লাস করেন না তারা বুঝেন না। শোন, এগুলা পারবা কখন? আমরা যে পিডিএফ দিছি, পিডিএফ থেকে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যৌগিক বাক্য চেনার উপায় যে যোজক আছে ওগুলো বলে সমুচ্চয় অব্যয়।
ওইগুলো মুখস্থ করবা। ও, এবং, আর, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, অথচ, কিন্তু, ফলে, কারণ, এগুলো যদি মুখস্থ করো বাসায় বসে, এরপর তুমি প্র্যাকটিস করলে পারবা। ওইগুলো যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করবা, মুখস্থ করবা, তুমি বাক্য পারবা না। আগে যৌগিকটা আলাদা করে ফেলাইতে হবে, এরপর জটিল বাক্য ওইটা মুখস্থ করবে, যে, সে, যাহা, তাহা, যিনি, তিনি, এগুলা, যখন, তখন, এগুলা। এবারে কি লিখবো? এই বাক্যগুলো যদি মুখস্থ না করে, এক কথায় সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই বাক্য চিনতে হলে 1 নম্বরে তোমার চিনতে হবে সমাপিকা ক্রিয়া। কি চিনতে হবে? সমাপিকা ক্রিয়া চিনতে হবে। 2 নম্বরে অসমাপিকা ক্রিয়া চিনতে হইব। 3 নম্বরে ওই যোজক চিনতে হবে। যোজক মনে করে স্যার, যোজকটাকে, যোজক মানে সমুচ্চয় অব্যয়। যোজক মানে কি? কনজাংশন, অব্যয়, এইগুলা যোজক বা অব্যয়। এটা মুখস্থ করতে হবে। কি করতে হবে? এটা মুখস্থ করতে হবে। আর একটা আছে সাপেক্ষ সর্বনাম, আর একটা কি আছে? আর 4 নম্বর হলো সাপেক্ষ সর্বনাম আছে, ওগুলা মুখস্থ করবা। সাপেক্ষ সর্বনাম গুলা মুখস্থ করবা। তার সাপেক্ষ সর্বনাম কি? যে, সে, যা, তাহা, যিনি, তিনি, যখন, তখন, যদিও, তবুও, এগুলা মুখস্থ করবা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পিডিএফ পাইছেন সবাই? এখন দেখো, তুমি আজকে এখন যতই করে কোনো লাভ নেই। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা কি জানো? তোমাকে প্রথমত কাজ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। তারপর পিডিএফ দেখে বিগত সালে যত চাকরি পরীক্ষা আছে ওগুলা 4টা অপশন থেকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। যদি তোমরা সেখানে যদি না পারো কোনোটা, তাহলে আমাকে বলবা, মনে থাকবে? যদি না পারো আগে ওইটা পড়বা, পড়ার পরে 01755072190। যদি না বুঝো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমারে কল দিবে, স্যার এই বাজারের এই একটা গাঞ্জাখোর মার্কা বই পাইছে, এই বই এইটা লেখছে, এটা কি ঠিক? তা তোমার সূত্রে দেখো ওটা ঠিক না। ওই মা ছিল না বলে কেউ তো চলবে দেন, এটা বাজারের দেখবা না 100% বইতে ভুল আছে, অথবা 1% বই থাকতে পারে, 90% বই দেখবা ভুল। এতক্ষণ পরে একজনে কমেন্ট লেখছে, স্যার আজকে এটা কি ক্লাস ছিল? আব্দুল মান্নান লিখছে, স্যার আজকে এটা কি ক্লাস ছিল? মরি কি সুন্দর প্রভাতের রূপ। এটা হলো মরি, এটা আসছে অনন্য মানে দেখো, প্রত্যেক এক্সক্লামেটরি সেন্টেন্স দিলেই চেনা যায়। হ্যাঁ, ইন্টারজেকশন, ওটা অনন্য অব্যয় মানে ইন্টারজেকশন, প্রত্যেকটা ইন্টারজেকশন ইংলিশে। হ্যাঁ, প্রিপোজিশন। এতক্ষণ পর কয়, স্যার ওই একটা জিনিস কি, ওই আমাদের বরিশালের ভাষায় একটা কথা ছিল কি জানেন? কয় সারা রাত গীতা পাঠ করে সকালবেলা জিজ্ঞেস করে কি যেন? হ্যাঁ, শীতাকার। এরকম একটা কথা ছিল আগে, বুঝছেন? এতক্ষণ আমি পড়াইলাম, এখন পড়ান কয়, স্যার আজকে এটা কি ক্লাস? এটা কি ক্লাস? এখন আমি এটা কি ক্লাস ছিল আমি নিজে ভুলে গেছি। আসলে আমি ভুলে গেছি যে আজকে আমি যে কি পড়াইছি, কি আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই আর একজন নাসরিন আছে, প্রাইভেট সার্কুলার কখন দিতে পারে, মানে ও এই প্রশ্নটা জিজ্ঞেস করে কেন, হলে ও বিয়ে করবে নাইলে করবে না, আর যদি বিয়ে করে হলে বাচ্চা নিবে নাইলে নিবে না। এই এক শ্রেণীর মানুষ আছে, বুঝছো? এদের ধান্দা কি জানো? কবে সার্কুলার দেবে, কবে সার্কুলার দেবে, এই এক শ্রেণীর মানুষ আছে। আর এক শ্রেণীর মানুষ আছে কবে পরীক্ষা হবে। হ্যাঁ, কবে পরীক্ষা হবে। এই দুইটা প্রশ্ন যারা আজীবন করে, ওদের সাফল্যের হার 10%। এরা পড়াশোনা করে না। তার মানে এরা কি করে জানো? এরা কবে সার্কুলার দেবে, ও যদি সার্কুলার দেয় তাহলে নিয়মিত ক্লাস করবে আর পড়বে, সার্কুলার না দিলেও পড়বে না। তার মানে ওরে যদি কই যে সার্কুলার দিবে 6 মাস পর, ও ভুলেও পড়বে না। ও বহু এর মধ্যে বাচ্চা বানাইবে, বাচ্চার স্কুলে পাঠাইবে, তারপরে পড়বে, এর আগে পড়বে না। আর কবে পরীক্ষা হবে, অর্থাৎ এই ডেটটা যদি দেয় তাহলে ওই বই খুললে পড়তে বসবে, নাইলে বসবে না। অর্থাৎ যদি কবে সার্কুলার দেবে যদি শোনে,
যে সার্কুলার আগামী মাসে দিবে, অর্থাৎ বাকি আছে 20 দিন, তাহলে ও এখন পড়াশোনা শুরু করবে, নাহলে করবে না। আর ঢাকা ভার্সিটির ছেলেরা কি করে জানো, ওরা খোঁজে বিসিএস সার্কুলার কবে দিবে এটাও খোঁজে না, ওরা খালি পরে ধুমাইয়া যখন দেবে আকারে সূর্য যখন হবে তো উঠবে, এ তো সবাই দেখবে, এর পিছনে পড়ে থাকবো কেন? আমার কথা, আমার চাকরি লাগবে, আমার কি করতে হবে, আমার পড়তে হবে। বাংলাদেশে যে বেকার, এ বেকারের অভাব নাই, আমার হলো পড়তে হবে। কারণ এই জিনিসটা কে জিজ্ঞেস করতে পারে জানো, অর্থাৎ কবে সার্কুলার দেবে এই প্রশ্নটা পাবে কে, যে কয়েকবার প্রাইমারি বিসিএস পরীক্ষা দিছে, ওর সব পারে, ও শুধু এক্সাম পেজে ভর্তি, যে কোনো পরীক্ষায় 100-র ভিতরে 90 পায়, ওই ছেলে মেয়ে জিজ্ঞেস করতে পারে যে স্যার কবে সার্কুলার দিবে, দেখবে একটু, আর কিছু না। আর একবার যে কবে পরীক্ষা হবে, এটা কোন ধরনের ছেলেমেয়েরা বলে, যারা 100 ভিতরে মডেল টেস্ট পরীক্ষা 100 ভিতরে কত পায়, 90 পায়, আর 75 ভিতরে 70+ নম্বর পায়, ওই ধরনের ছেলেমেয়েরা যদি জিজ্ঞেস করে কবে সার্কুলার দেবে, তাদের ধরে বুকে জড়াই নেওয়া উচিত। কারণ ওর তো সবই পড়া, ও তো পড়ে সবই ফাটাই লাগছে। ও তো বিসিএস পরীক্ষা 200 নম্বরে বিসিএস পরীক্ষা দিলে, ও 200 নম্বরে বিসিএস পরীক্ষায় ওই এমনি 160+ নম্বর রাখতে পারে। ও জিজ্ঞেস করতে পারে কি কবে সার্কুলার দিবে, আর একটা কি কবে পরীক্ষা হবে। আপনারা কেউ এই কথা জিজ্ঞেস করবেন না, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। অফিস থেকে নিয়ে নেবা। এখন শোনেন, আপনারা যাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, দয়া করে কেউ এইটা জিজ্ঞেস করবেন না কবে সার্কুলার দিবে আর কবে পরীক্ষা হবে। এক কথায়, যতক্ষণ না পর্যন্ত ক্লাস টেস্ট পরীক্ষায় 20-এর ভিতরে 18 না পাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন যৌবন পড়াশোনার পিছনে ব্যয় করবেন। যখন আপনি 75 নম্বরের পরীক্ষায় 70 না পাবেন, ততদিন পর্যন্ত জীবন যৌবন দিয়ে পড়বেন। যতদিন পর্যন্ত 100-র ভিতরে আপনি 80+ নম্বর না পাবেন, ততদিন পর্যন্ত আপনি জীবন যৌবন ব্যয় করতে থাকবেন। মনে থাকে জানো? স্যার পরীক্ষার প্রশ্ন সমাধান দিলে ভাই সমাধান দেয় না, তোমাদের উত্তর দেয় না? ওই একজন লিখছে স্যার গণিত সমাধান দরকার, দেয় না? কত মান, কোনটা 20 নম্বরের না কোনটা দেয়? তো মাঝে মাঝে দেয় তো, করে দেয় না, করে দেয় দরকার। লাভ কি? বলি তো সারা যে স্টাইলে করে ওই স্টাইলে তোমার করা থাকবে না। আমি মনে করে একটা ম্যাথ করে দেবে আমার স্টাইলে, আমি মনে করে মমিন স্যার ওই ম্যাথটা অন্য স্টাইলে করে দেবে। দেয়, এটা বিসিএস এ দেয়, এটা বিসিএস আমরা চালু করছি বছর, এটা বিসিএস ব্যাগে দেয়। বুঝছি বুঝছি, আচ্ছা তোমাদেরটা বুঝছি, এটা বিসিএস এ দেয় শুধু, তাই না? বিসিএস আমরা সমাধান সহ দিই, মানে ব্যাখ্যা সহ, সহজ সমাধান সহ ব্যাখ্যা সহ। হ্যাঁ, ব্যাখ্যা সহ। আচ্ছা যাক, তোমাদের কথা আমরা রাখলাম, তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। তোমাদের কথা রাখলাম, ইনশাল্লাহ পরবর্তীতে এটা আমরা বিবেচনায় নিলাম, তাই তো? আমরা বিসিএস চালু করছি থেকে, বিসিএস দেখো, যারা বিসিএস কোর্সে ভর্তি আছে তাদের দেখো সমাধান সহ দেওয়া হয়। বিসিএস এ তুমি দেখো, বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়া হয়। এই তোমরা এখানে বিসিএস এর কেউ আসো? ওই দেখছো দেয় স্যার, এই যে আয়েশা খানম তিনি হচ্ছে দেয় স্যার, দেখো বিসিএস এর ক্লাসে এটা দেওয়া শুরু হয়েছে। আমরা চাই যে ছোটগুলাই দেবো, তাই ওরে বেড়া তোদের বিসিএস এর ডিসকাউন্ট কি 2000 টাকায় নেয়, 5টা বিসিএস করছে। আচ্ছা, ওই ম্যারাথন ব্যাচে বিসিএস করছে মাত্র 2000 টাকা নিচ্ছে, এরপর আর কি দেবে তোমাদের? তারপর বেটা 200 টাকা তোরা তাও অনেকে কম দিছস, আমি 1800 টাকায় তো গতকাল নিছি, এরপরে কি এত ক্লাস এত পরীক্ষা দিই, তারপর তোমাদের ই হয় না? হ্যাঁ, 47 অনলাইনে, আর অফলাইনে তো আমরা করে দিছি কত, 5000 টাকা। আচ্ছা যাই হোক, যারা অফলাইনে করবা 4000 টাকা দিয়ে হয়েছে, 48 8000 টাকা, তাও তোর 1000 কম দিস, 7000 দিস। হ্যালো, কে? সমস্যা হলে আধা ঘন্টা পরে কল দাও, আমি নিজেই সমস্যার ভিতরে আছি।
এক ছাত্রী ফোন দিয়েছে, কয়, স্যার আমি একটু সমস্যার মধ্যে আছি। আমি নিজেই তো সমস্যার ভিতরে আছি। আচ্ছা, যারা অনলাইনে আছেন, আচ্ছা যারা যেহেতু বলছো তো আমরা মিটিং করব, তোমাদের পরীক্ষাগুলোর উত্তরগুলো আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। ওকে ওকে, গুড নাইট। ওকে বাবুরা, গুড নাইট। হ্যাঁ